ওকে, সালাম আলাইকুম। সংবিধানের আমরা 1 নম্বর ক্লাসটা করেছিলাম আউটলাইন হিসেবে। এখন আমরা মূল পড়ায় যাব সংবিধান 2 এর মাধ্যমে। তো এখানে সবার আগে যেটা যায় সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার এই সম্পর্কে সংবিধানে নাই। মূল সংবিধানে এই সম্পর্কে কিছু বলা নাই। তবে রাষ্ট্রপতি সাংবিধানিক শূন্যতার সময় এই শূন্যতার সময় 106 অনুচ্ছেদ অনুযায়ী বিচার বিভাগের নিকট মতামত চাইতে পারে। এর আলোকে আদালত চিফ জাস্টিসকে রাষ্ট্রপতিকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগের সুপারিশ করেন। অর্থাৎ সাংবিধানিক সংকটের সময় ডক্ট্রিন অফ নেসেসিটি এর আলোকে সরকার গঠন করা যায়। এটা ভিন্ন, ডক্ট্রিন অফ নেসেসিটি এটা আলাদা বিষয়। এটা জাতিসংঘের একটা নির্দেশনা আছে সেটা, কিন্তু 106 অনুচ্ছেদ এটা মনে রাখবেন আমাদের রাষ্ট্রপতি এইট অনুসারে বলেছিল। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন 8 আগস্ট 2024। সদস্য 23 জন, এর মধ্যে নারী সদস্য 4 জন। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য একটা অধ্যাদেশ জারি করা হয়েছে 9 সেপ্টেম্বর। যে অধ্যাদেশটা জারি করা হয়, এই অধ্যাদেশটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য রাষ্ট্রপতি আদালতের মতামত চেয়েছে 106 অনুচ্ছেদ অনুযায়ী। এই অনুচ্ছেদটার নাম মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 106 অনুচ্ছেদ অনুযায়ী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখি আমরা অন্তর্বর্তীকালীন সরকার 2024, অন্তর্বর্তীকালীন সরকার 2024 অধ্যাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024 সরকার অধ্যাদেশ 2024। এটা হলো 19 সেপ্টেম্বর 2024 উপদেষ্টা পরিষদে অনুমোদন। উপদেষ্টা পরিষদে অধ্যাদেশটি চূড়ান্ত হয়। ওদের জারি করেন কিন্তু রাষ্ট্রপতি। এখানে ওদের জারি করার ক্ষেত্রেও কিন্তু সরকারের একটা নোট লাগে। সেই নোটটাই হলো চূড়ান্ত অনুমোদন, চূড়ান্ত করা হয়। অন্তর্বর্তীকালীন অধ্যাদেশে বলা হয়েছে সরকারের মেয়াদ। এই সরকারের মেয়াদ হলো 8 আগস্ট থেকে ত্রয়োদশ সংসদে প্রাইম মিনিস্টার দায়িত্ব নেওয়া পর্যন্ত, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়া পর্যন্ত। ত্রয়োদশ সংসদে নির্বাচন হবে, যিনি প্রাইম মিনিস্টার হবেন, তারপরে হলো সবগুলো হবে।
সরকারের সদস্য কতজন হবেন? সদস্য হবেন অর্থাৎ চিফ অ্যাডভাইজার বা প্রধান উপদেষ্টা যতজন চাইবেন ততজনকে নিয়ে, অর্থাৎ মেয়াদ হলো প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রী নিয়োগ পর্যন্ত, আর উপদেষ্টা পরিষদ সদস্য হবেন চিফ অ্যাডভাইজার যতজন চাইবেন ততজনকে নিয়ে। পদমর্যাদা কি হবে আসলে সরকারের? বিভিন্ন ব্যক্তিদের পদমর্যাদা হবে চিফ অ্যাডভাইজার এগুলো প্রাইম মিনিস্টারের পদমর্যাদা, আর আদার অ্যাডভাইজার্স তারা হবে মিনিস্টার পদমর্যাদা। এগুলো পদমর্যাদা দিক থেকে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে জরুরি অবস্থা জারিতে চিফ অ্যাডভাইজার ও রাষ্ট্রপতির প্রতি স্বাক্ষর লাগবে। অর্থাৎ রাষ্ট্রপতি একা চাইলে সে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে না। জরুরি অবস্থা ঘোষণা করতে হলে চিফ অ্যাডভাইজার এবং রাষ্ট্রপতির দুজনের স্বাক্ষর লাগবে। এটা একটা ব্যতিক্রম জিনিস। আর একটা ব্যতিক্রম যেটা সবচেয়ে ব্যতিক্রম এটা, আগে যেটা ছিল যে রাষ্ট্রপতি চাইলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। 2007 সালে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ। তখন যেটা হয়েছিল যে কথিত আছে আর কি, এটা আমরা জানি না, কথিত নিউজ, এগুলো তো আসলে নিউজ হয় না অফিসিয়ালি, যে যখন প্রেসিডেন্ট ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, পিএসসি চেয়ারম্যান ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি পন্থী শিক্ষক সমিতির সভাপতি ছিলেন, সেখান থেকে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। তো যখন উনি বিএনপি মনা রাষ্ট্রপতি ছিলেন, তো 7 সালে যখন তাকে সরানো হবে, মানে জরুরি অবস্থা জারি করতে হবে, এবং তিনি এক্সিস্টিং যে গভর্নমেন্টেরও তিনি প্রধান উপদেষ্টা ছিলেন এবং রাষ্ট্রপতি দুইটাই ছিলেন, তখন শুনছি যে বাংলাদেশের একটা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা গিয়ে ওখানে তার সচিব যে ছিল তাদেরকে থাপড়ানো শুরু করছে। তারপরে মানে সে বোঝাচ্ছে যে এটা আগেই তাকে থাপড়ানো ধমকানো শুরু করছে, তারপরে তিনি জরুরি অবস্থা জারি করে দিয়েছেন। এখানে জরুরি অবস্থা জারি করতে হলে আসলে চিফ অ্যাডভাইজার এবং রাষ্ট্রপতি দুজনের প্রতি স্বাক্ষর লাগবে। নাম্বার 2, 2 নম্বরটা হলো যে কোনো অধ্যাদেশ, ডিক্রি, বিজ্ঞপ্তি, নোটিশ, যে কোনো কিছু, অর্থাৎ প্রজ্ঞাপনকে পরবর্তী সরকার বা আদালত অবৈধ ঘোষণা করতে পারবে না। একবার চূড়ান্তভাবে একটা ফেসিস্ট চিন্তা ভাবনা। এটা দুইটা হলো এখানে গুরুত্বপূর্ণ। এখন হলো যোগ্যতা বা অযোগ্যতা। আসলে এমপিদের যোগ্যতার মধ্যে তাদের যোগ্যতা হলো দুইটা। এক, বিধি নাগরিক, 2, 25 বছর বয়স। আর অযোগ্যতা কয়েকটা, এমপিদের মতোই আর কি। 2 নম্বরে বিদেশি নাগরিকত্ব হতে হবে না, বিদেশি নাগরিক, এটা অযোগ্যতা, বিদেশি নাগরিক হওয়া যাবে না। 2 নম্বর অপ্রকৃতস্থ বা পাগল হওয়া যাবে না, অপ্রকৃতস্থ বা পাগল, এটা হলে তার অযোগ্যতা। তারপরে হলো দেউলিয়া হওয়া যাবে না, দেউলিয়া হওয়া। তারপরে হলো যুদ্ধাপরাধী হওয়া যাবে না। নাম্বার 5,
নাম্বার 5 হলো 2 বছর কারাদণ্ডের পর 2 বছর কারাদণ্ড ভোগার 5 বছর পর 5 বছর অতিক্রম না হওয়া, এটা একটা অযোগ্যতা। তো বিদেশি নাগরিকত্ব অপকৃতস্থ দেউলিয়া যোদ্ধা পরে যেতে পারবে না, 2 বছর কারাদণ্ড ভোগ করলে হবে না। 2 বছর কারাদণ্ড ভোগ করে 5 বছর অতিবাহিত হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ 2024 দেখলেন, ধরে আমরা একটু সংশোধনীতে ঢুকি। সংশোধনী 1 নম্বর, চতুর্থ সংশোধনীর সমালোচনা। এটাকে বলা হয় প্রথম বিকৃতি সংবিধানের, অথবা ফার্স্ট ডিস্টরশন। এটা হয়েছে কিন্তু 1975 চতুর্থ সংশোধনী হয়েছে 1975। এখানে যেটা ছিল চতুর্থ সংশোধনীর মধ্যে, সেটা হলো প্রথম বিকৃতি বলা হয় মৌলিক কাঠামোর পরিবর্তন। মৌলিক কাঠামো মানে জাতির 72 সালের সংবিধানের সিস্টেম ছিল এবং আদালত বছরের কাঠামোর পরিপন্থী। তারপরে 1972 সালের সংবিধানে ছিল আর সিলোর মধ্যে পার্থক্য। সিলো মানে পাস্ট, আর এই সিলো মানে হলো সিলে ফেলা, যেমন বাদামের খোসা সিলে ফেলা, এটা হবে সিলো লয়কার। আর লয়কার না থাকলে বুঝতে হবে যে পাস্ট। তাহলে 72 সালের সংবিধানে ছিল যে 2 বারের বেশি রাষ্ট্রপতি নয়, 2 বারের বেশি রাষ্ট্রপতি নয়। এটা যদিও আবার নবম সংশোধনীতে এটা অন্তর্ভুক্ত করা হয়েছিল, 2 বারের বেশি রাষ্ট্রপতি নয়, অর্থাৎ এটি বাতিল করে। অর্থাৎ একজন অসংখ্যবার রাষ্ট্রপতি হতে পারত, তারপরে যেটা ছিল সেটা ছিল যে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। কয়েকটি নিজস্ব সরকারি দল রেখে রাজনৈতিক দলকে নিষিদ্ধ, অর্থাৎ বহুদলীয় গণতন্ত্রের হত্যা। 4টি মাত্র পত্রিকা ছিল, এক ইত্তেফাক, 2 বাংলাদেশ অবজারভার, ইত্তেফাক, বাংলাদেশ অবজারভার। তারপরে হলো দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, দৈনিক বাংলা, তারপরে বাংলাদেশ টাইমস। এই 4টা পত্রিকা ছাড়া সব পত্রিকাগুলোকে বাতিল করা হয়। তারপরে হলো বিচারক অপসারণ ক্ষমতা
রাষ্ট্রপতির নিকট প্রদান, রাষ্ট্রপতির নিকট প্রদান। আগে ছিল বিচারের অপসারণ ক্ষমতা ছিল, আগে ছিল সংসদের নিকট, এরপরে হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। অর্থাৎ বিচারক অপসারণ ব্যাপারে জানবেন, বিচারক অপসারণ ক্ষমতা, অপসারণ ক্ষমতা 1972 সংবিধানে ছিল সংসদের হাতে, সংসদের হাতে। চতুর্থ সংশোধনীতে এটা বলছে যে রাষ্ট্রপতির হাতে। পঞ্চম সংশোধনী এটা বলছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অধীনে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অধীনে। তারপরে হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অধীনে, তারপরে হলো ষোড়শ সংশোধনী, ষোড়শ সংশোধনী সেখানে বলছে সংসদের হাতে, সরি ষোড়শ সংসদের হাতে। বর্তমানে যেটা হলো ষোড়শ সংশোধনী বলছিল সংসদের হাতে, ওই যে 72 সংবিধানের সাথে মিল রেখে। বর্তমানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে আফটার 2024 ডিসেম্বর থেকে। একটা হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অধীনে। এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এর সদস্য হবে 3 জন। প্রধান হবেন প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি। সদস্য হবেন 2 জন, অন্যান্য বিচারপতি থেকে প্রধান বিচারপতি নিয়োগ দিবেন। অর্থাৎ সদস্য হবে 3 জন, প্রধান বিচারপতি, একটা হলো যে অন্যান্য সিনিয়র 2 জন বিচারপতি থাকবেন। অন্যান্য বিচারপতি থেকে প্রধান বিচারপতি নিয়োগ দেবে 2 জন, 2 জনই অন্য বিচারপতি থেকে প্রধান বিচারপতি নিয়োগ দেবে। তো বিচারক নিয়োগের যে ফয়সালা এটা এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অধীনে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অধীনে। আর একটা জিনিস ছিল যে রাষ্ট্রপতিকে শপথ করাবে, শপথ করাবেন, রাষ্ট্রপতিকে শপথ করাবেন, এটা হলো স্পিকার। 1972 সালে সংবিধানে ছিল চিফ জাস্টিস। আর এটা বেসিক্যালি স্পিকার, সরকার আইন করছে স্পিকার, স্পিকারের নিকট। 14 সংশোধনীর সমালোচনা দেখলে আমরা দেখতে পাই এটা ফার্স্ট ডিস্ট্রাকশন অফ দ্য কনস্টিটিউশন, মৌলিক কাঠামোর পরিবর্তন। 72 সংবিধানে ছিল 2বারের বেশি রাষ্ট্রপতি নয়, অর্থাৎ একজন অসংখ্যবার রাষ্ট্রপতি প্রাপ্ত, এটাকে বাতিল করছে, মানে 2বারকে বাতিল করছে। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে, বাকশাল ছাড়া। বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করছে। 4টি মাত্র পত্রিকা ছিল, ইত্তেফাক, বাংলাদেশ অবজারভার, দৈনিক বাংলা এবং টাইমস। এই পত্রিকাগুলোই তখনও ছিল। রাষ্ট্রপতিকে শপথ করাবেন স্পিকার, আগে ছিল চিফ জাস্টিস। আর বিচারক অপসারণের ক্ষমতা এটা একটা সময় ছিল রাষ্ট্রপতির নিকট, এখন সেটা সংসদের নিকটও ছিল, এখন পুরোপুরি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অধীনে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অধীনে এটা সেই পঞ্চম সংশোধনীর গুরুত্ব।
পঞ্চম সংশোধনের গুরুত্ব। তো অবস্থা খারাপ, ব্যথা করে, পা এত ব্যথা করে, এরপরে হলো পঞ্চম সংশোধনীর গুরুত্ব। পঞ্চম সংশোধনীর গুরুত্ব। 2 নম্বর, পঞ্চম সংশোধনীর গুরুত্ব। পঞ্চম দেখি সমালোচনা, পঞ্চদশ দেখবো সমালোচনা, আর গুরুত্ব দেখবো পঞ্চম এবং ত্রয়োদশ। অর্থাৎ এখানে যেটা হলো, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারক অপসারণ করবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারক অপসারণ করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। গণভোট চালু এই সংশোধনের মাধ্যমে 1978 142 নম্বর অনুচ্ছেদের মধ্যে গণভোট চালু। তারপর হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, হ্যাঁ লিখছি। তারপর হলো যে বহুদলীয় রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ চালু। বাংলাদেশী জাতীয়তাবাদ চালু। সমাজতন্ত্রটা বাদ দিয়েছিল, আমি কালকে ভুল বলে বলছি, সমাজতন্ত্র থেকে বিলুপ্ত। সমাজতন্ত্র থেকে বিলুপ্ত, ধর্ম নিরপেক্ষতা স্থগিত, এবং সর্বশক্তিময় আল্লাহ শুরু করলাম। ধর্ম নিরপেক্ষতা স্থগিত, এটা হলো বহুদলীয় রাজনীতি। পঞ্চম সংশোধনী এটা কিন্তু 1979 বহুদলীয় রাজনীতি। মৌলিক অধিকার বলবৎকরণ, অর্থাৎ 44-এর 1 অনুচ্ছেদ যুক্ত, গণভোট সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেটা হলো গণভোট। তারপরে হলো দ্বিতীয় ঘোষণাপত্র, দ্বিতীয় রিপাবলিক, দ্বিতীয় ঘোষণাপত্র। এটা হয়েছে 1976 দ্বিতীয় ঘোষণাপত্র। কটা উল্লেখযোগ্য আর কি। বিসমিল্লাহ চালু,
বিসমিল্লাহ চালু। উনি চালু করছিল, জিয়াউর রহমান চালু করছিল বিসমিল্লাহ, আর এরশাদ চালু করেছিল রাষ্ট্রধর্ম ইসলাম। রাষ্ট্রধর্ম ইসলাম চালু করে এরশাদ। 47 সিটের ব্যাচে কি ভর্তি হওয়া যাবে? না, অবশ্যই ভর্তি হওয়া যাবে। ফি 2500 টাকা। এই 01717 নম্বরে সেন্ড মানি করলাম 2500 টাকা, খুবই সস্তা। 3000 টাকা হয়ে যাবে কিন্তু। ঠিক 2500 টাকা এখন ভর্তি হলো। আর কোনো কমেন্ট আছে? লাগবে হলো তত্ত্বাবধায়ক সরকার বিসমিল্লাহ চালু করছে কর্মসংস্থানের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে ত্রয়োদশ সংশোধনের মানে গুরুত্ব, পঞ্চদশের সমালোচনা। সংশোধনী, অষ্টম সংশোধনীর গুরুত্ব আছে, পঞ্চম ষষ্ঠ সপ্তম দরকার নেই। অর্থাৎ সপ্তম বাতিল, হাইকোর্ট থেকে, কোর্ট থেকে বাতিল। কোর্ট থেকে বাতিল হলো দুইটা, সপ্তম ও পঞ্চদশ, কোর্ট থেকে বাতিল। তাহলে অষ্টম সংশোধনী দেখি আমরা 3 নম্বরে। আর পঞ্চম তো এখনো, পঞ্চম তো শিখছি, সপ্তম অষ্টম ষষ্ঠ সপ্তম গুরুত্বপূর্ণ না। অষ্টম সংশোধনীর কয়েকটা বিষয়। একটা হলো ঢাকা থেকে ঢাকা। আরেকটা হলো যে ঢাকা বানানো হয় আর কি, ঢাকা বানানো হয়। বেঙ্গলি থেকে বাংলা হয়, বেঙ্গলি থেকে বাংলা হয়। অষ্টম সংশোধনের একটা গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রধর্ম ইসলাম চালু। রাষ্ট্রধর্ম ইসলাম চালু, রাষ্ট্রধর্ম ইসলাম চালু, এটা হলো আর্টিকেল 2-তে 2 নম্বর উচ্ছেদ। অষ্টম সংশোধনের একটা এই হচ্ছে হাইকোর্টের বেঞ্চ। হাইকোর্টের বেঞ্চ ঢাকার বাহিরে সব বিভাগে হবে। বর্তমানে এটা স্থগিত, আদেশটা এখন কোনো কাজে লাগে না। অষ্টম সংশোধনীর এতটুকু বিষয় ইম্পর্টেন্ট। সংশোধনীর মধ্যে আরেকটা সংশোধনী হলো সপ্তম সংশোধনী বলছে, অষ্টম বলছে, ত্রয়োদশ সংশোধনী চলে যায়। ত্রয়োদশ সংশোধনের সমালোচনা, গুরুত্ব, ত্রয়োদশ সংশোধনীর গুরুত্ব। ত্রয়োদশ লিখছি কেমনে? ত্রয়োদশ সংশোধনীর গুরুত্ব। ত্রয়োদশ সংশোধনীর গুরুত্ব। তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন, অর্থাৎ তাদের উদ্দেশ্য হলো যে নির্বাচন করবে, সুষ্ঠুভাবে নির্বাচন করবে এবং তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচন। সংশোধনের বিষয়বস্তু চিফ জাস্টিস প্লাস জাস্টিস মিলে হবেন 11 জন। 11 জন হবেন চিফ জাস্টিস এবং অন্যান্য জাস্টিস
অন্যান্য চিফ জাস্টিস না, চিফ অ্যাডভাইজার, দুঃখিত, অ্যাডভাইজার প্লাস আদার অ্যাডভাইজার্স ইকুয়াল টু 10 প্লাস 1 ইকুয়াল টু 11 জন। 10 জন সদস্য আর একজন হবে কি প্রধান উপদেষ্টা। তারপরে হলো উপদেষ্টার সংখ্যা, উপদেষ্টা 11 জন তত্ত্বাবধায়ক সরকারের, অর্থাৎ প্রধান উপদেষ্টা এর অনুপস্থিতিতে অন্য কোনো প্রধান উপদেষ্টা এর অনুপস্থিতিতে অন্য কোনো উপদেষ্টা চিফ অ্যাডভাইজার হবেন। নাম্বার 4, সদস্যগণ হবেন নির্দলীয়। নাম্বার 5, সদস্যগণ হবে নির্দলীয়, সর্বোচ্চ বয়স হবে 72 বছর, বয়স হবে 72 বছর। আর ভবিষ্যতে রাজনীতি করবেন না, ভবিষ্যতে রাজনৈতিক দলে প্রবেশ করতে পারবেন না, মর্মে প্রাপ্তি স্বীকার। কখনোই কোনো দলে ঢুকতে পারবে না। সর্বোচ্চ বয়স হবে 72 বছর। 72 বছর বেশি হলে সে এখানে প্রধান উপদেষ্টা হতে পারবে না বা উপদেষ্টা হতে পারবে না। এগুলো সব আছে 58 অনুচ্ছেদে, 58 গ এবং ঘ অনুচ্ছেদে, ওখানে পাওয়া যাবে এরকম অবস্থা। তত্ত্বাবধায়ক সরকার, সংবিধানের বিষয়বস্তু ছিল তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন চিফ অ্যাডভাইজার, আদার্স অ্যাডভাইজার মিলে 11 জন, প্রধান উপদেষ্টার উপস্থিত অন্য কোনো উপদেষ্টা চিফ জাস্টিস হবেন, চিফ অ্যাডভাইজার হবেন। তারপরে হলো সদস্যগণ হবে নির্দলীয়, সর্বোচ্চ বয়স হবে 72 বছর, ভবিষ্যতে রাজনীতি দলে প্রবেশ করতে পারবেন না, এই মর্মে প্রাপ্তি স্বীকার। এই মর্মে প্রাপ্তি স্বীকার করতে হবে। কালকে নেবো ক্লাস আবার, কালকে ক্লাস নেবো, কালকে 10টায় নিতে হবে। আর পারলে তো পরেও ক্লাস মিস হবে।